স্বাগতম আরেকটি অদ্ভুত মন খুঁত খাটানো রহস্যময় যাত্রার শুরুতে। আপনারা আছেন ফোক গল্পের সঙ্গেই, যেখানে প্রতিটি গল্প শুধু গল্প নয়, এক একটা দরজা, সময় আর স্মৃতির মাঝখানে লুকিয়ে থাকা এক অজানা জগতে ঢোকার চাবি। আজকের কাহিনী এক পুরনো ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মে ফেলে যাওয়া একটি সুটকেসকে ঘিরে। সেই সুটকেস খোলা মানেই একটা জীবন খোলা, কিংবা হয়তো একটা মৃত্যুর স্মৃতি। একজন অবসরপ্রাপ্ত রেলকর্মী, একমাত্র প্রত্যক্ষদর্শী, আর এক সুটকেস যেটা কারো ছিল না, তবুও কারো সব ছিল তাতে। এই কাহিনীতে নেই ভূত, তবু শিহরণ আছে, নেই খুনি, তবু রহস্য ঘিরে আছে সবটা। এই গল্পে আপনি শুধু শ্রোতা নন, আপনি পথিকও, যে খুঁজবে সেই সুটকেসে লুকিয়ে থাকা গল্পের টুকরোগুলো। তাহলে চলুন আজ শুরু করি আমাদের আজকের গল্প, ভুলে যাওয়া সুটকেস। হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 8, যেখানে এখন কেবল ট্রেন থামে আর ছেড়ে যায়। তেমনই এক সকালে ট্রেন ছাড়ার 10 মিনিট পর এক বৃদ্ধ লোক খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে একটা ধুলো পড়া সুটকেসের সামনে দাঁড়ালেন। লোকটার নাম হরিপদ ঘোষ, রিটায়ার্ড স্টেশন মাস্টার, বয়স এখন প্রায় 76। তার চোখে রোদ চশমা, হাতে একটা ছড়ি আর মুখে একটা চাপা বিস্ময়। সুটকেসটা কোনো সাধারণ জিনিস নয়, এটা গত রাতেই পাওয়া গেছে। ট্রেন ছাড়ার পর এক রেলওয়ে কুলি সেটা টিকিট চেকারে ঘরে জমা দিয়ে গিয়েছিল। হরিপদবাবুর কাছে এই ঘটনাটা কেমন যেন চেনা লাগছে। তিনি দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে সুটকেসটা স্পর্শ করেন। সেই মুহূর্তেই তার চোখে ভেসে ওঠে 40 বছর আগের এক রাত, একই প্ল্যাটফর্ম, একটি সুটকেস, এক তরুণী আর এক অদ্ভুত কণ্ঠস্বর, যা বলেছিল এই সুটকেসটা কেউ খোলার আগেই সব ভুলে যাবে। হরিপদবাবুর মাথায় যেন একটা ধাক্কা লাগে। তিনি তৎক্ষণাৎ বসে পড়েন বেঞ্চে। এখনো সুটকেসটা খুলে দেখা হয়নি, কিন্তু তবু তার ওজন, তার গন্ধ, তার চেহারা, সবই যেন এক অচেনা পুরনো স্মৃতিকে জাগিয়ে তুলছে। আশেপাশে লোকজনের ভিড় নেই বললেই চলে, কেবল 2-1 রেলকর্মী হেঁটে যাচ্ছে, আর এক ভিক্ষুক বসে আছে দূরে। হরিপদ একটু কাঁপা কাঁপা গলায় পাশের স্টাফকে বললেন, এই সুটকেসটা আগে কখনো কি এসেছিল এখানে? স্টাফ ঘাড় নাড়েন, না তো স্যার, কিন্তু কেউ এটা নিতেও আসেনি, দেখলাম ট্যাগটাও নেই। হরিপদবাবু সুটকেসটার চারপাশে ঘুরে দেখেন। তা সত্যি কোনো নাম নেই, ঠিকানা নেই, একমাত্র ক্লু নিচে ছোট করে খোদাই করা এক শব্দ, অপরাহ্ন। এই একটি শব্দেই যেন সময়ের সুই ঘুরে যায়। হরিপদের মুখ বিবর্ণ হয়ে যায়। তিনি জানেন এই শব্দটার সঙ্গে জড়িয়ে আছে এক অসমাপ্ত যাত্রা, এক অদ্ভুত মানুষ আর এক যাত্রীর নাম, যে কখনো পৌঁছয়নি তার গন্তব্যে। হরিপদ ঠিক করেন, আজ না হয় একটু বেশি সময় স্টেশনে থাকবেন, যতক্ষণ না এই সুটকেসের গল্প ফাঁস হচ্ছে। ততক্ষণ তিনি এখানেই থাকবেন, কারণ কোনো কোনো গল্প বারবার ফিরে আসে, এক এক সময়ে এক এক রূপে। আর এইবার হয়তো শেষবারের মতো সেই গল্প ফিরেছে। হরিপদবাবু বসে আছেন বেঞ্চে। সামনের সেই রহস্যময় সুটকেসটা যেন ক্রমশ বড় হয়ে উঠছে চোখে। তার রং, তার পুরনো কাপড়ের গন্ধ, এমনকি ধাতব ক্লিপের ক্ষয়ে যাওয়া অংশটাও, সব কিছুই কেমন যেন পরিচিত মনে হচ্ছে, অথচ একেবারেই স্পষ্ট নয়। তিনি চোখ বন্ধ করে
কিছু মনে করতে চান। একটা ট্রেনের হুইসেলের শব্দ, প্ল্যাটফর্মে পায়ের আওয়াজ, একজন নারীর চিৎকার, আমার ব্যাগটা কেউ দেখেছেন? এইসব টুকরো টুকরো স্মৃতি একত্রে এসে একটা ভয়ঙ্কর কোলাজও তৈরি করেছে। তিনি কাঁপা কাঁপায় গলায় পকেট থেকে একটা পুরনো রুমাল বের করে কপাল মুছলেন। পেছনে এক কর্মচারী এসে জিজ্ঞেস করল, বাবু ঠিক আছেন তো? তিনি শুধু মাথা নাড়লেন, হ্যাঁ ঠিক আছে। একটু পুরনো কথা মনে পড়ছে। এই ব্যাগটা খুব অদ্ভুত। ছেলেটি হেসে বলল, সুটকেসেরও আবার অদ্ভুত হওয়ার কিছু আছে নাকি? হরিপদ মৃদু গলায় বললেন, তুমি জানো না। এই প্ল্যাটফর্মেই একবার একটা সুটকেস ঘিরে পুলিশ এসেছিল। নিখোঁজ ডায়েরি হয়েছিল, কিন্তু কিছুই মেলেনি শেষ পর্যন্ত। মনে পড়ছে সব। ঘড়ির কাঁটা তখন এগিয়ে যাচ্ছে দুপুর 12টার দিকে, কিন্তু সেই সুটকেসের ছায়া যেন ঘন হচ্ছে। হরিপদবাবু পা টিপে এগিয়ে গেলেন সুটকেসটার কাছে। নিচু হয়ে খুব আস্তে হাত রাখলেন ধুলোর উপরে। ধাতব ক্লিপটা নাড়লেন। কেমন একটা ঠান্ডা ধাতব শব্দ হলো। মনে হলো যেন দূর থেকে কেউ ফিসফিস করে কিছু বলছে। তিনি ক্লিপটা একটু টেনে দেখলেন। সুটকেসটা এখনো তালাবন্ধ। তালার অবস্থান দেখে বোঝা গেল এটা এক ধরনের পুরনো নাম্বার পাসওয়ার্ড লক, যেটার চাকা ঘুরিয়ে সংখ্যা মিলিয়ে খুলতে হয়, কিন্তু চাবি নেই। পাসওয়ার্ডও কেউ জানে না। আর আশ্চর্যজনকভাবে কেউ এই সুটকেসটা খোলার চেষ্টাও করেনি এখনো। অথচ এটা পড়ে আছে এখানে গত রাত থেকে। হরিপদ নিজের মনেই বলে উঠলেন, এটা কেউ ইচ্ছে করেই ফেলে গেছে। হুট করে ভুলে যাওয়ার মতো নয় এটা। কেউ যেন চেয়েছিল এটা এখানে থাকুক, কেউ দেখুক, অথবা কেউ মনে করুক কিছু। ঠিক তখনই দূরে হুইসেল বাজে। কলকাতা দিল্লি মেল ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকছে। ভিড় একটু বাড়ছে আশেপাশে। স্টেশন রুটিনে ফিরছে। অথচ হরিপদর মনে হচ্ছে এই সুটকেসের চারপাশটা এক রহস্যময় চেম্বার হয়ে আছে, যেটা বাইরের পৃথিবী থেকে কিছুটা আলাদা। তিনি ধীরে ধীরে উঠে পাশের একটি বাচ্চা ছেলেকে ডাকলেন, স্টেশন ঘুরে বেড়ানো ছোট পত্রিকা বিক্রেতা। এই শোনো, তুমি কি কাল রাতেও এখানে ছিলে? ছেলেটি একটু ভয় পেয়ে উত্তর দিল, হ্যাঁ দাদু ছিলাম। আমি 11টা ট্রেন অবধি থাকি। কেন? হরিপদ বললেন, তুমি কি কাউকে দেখেছো এই সুটকেসটা রেখে চলে যেতে? ছেলেটা চোখ বড় করে বলল, একটা লোক এসেছিল, খুব ধীরে হাঁটছিল, গায়ে কোঁচকানো লম্বা কোট ছিল, মাথায় টুপি। মুখটা ঠিক দেখিনি, কিন্তু খুব অদ্ভুত গন্ধ ছিল তার গায়ে, পুরনো কাগজের গন্ধ। হরিপদর বুক ধক করে উঠল। তিনি চেনেন এই বর্ণনা। অনেক বছর আগে সেই রাতেও এমন একজন লোক ছিল, যার চেহারা কেউ পুরোপুরি মনে রাখতে পারেনি, কিন্তু যার গন্ধ মনে ছিল সকলের। হরিপদ বুঝলেন এই সুটকেসটা কেবল একটি বস্তু নয়, এ এক প্রবেশদ্বার, এক শেষ দরজার মতন, যেখানে অতীত আর বর্তমান মিশে যায়। তিনি স্থির করলেন এইবার তিনি সত্যিটা জানবেনই। তিনি সুটকেসটা নিয়ে যাবেন নিজের কোয়ার্টারে, খুলে দেখবেন ভেতরে কি আছে, খুঁজে বার করবেন তার উত্তর। কিন্তু তখনও তিনি জানতেন না এই সুটকেস খোলা মানেই কেবল অতীতের মুখোমুখি হওয়া নয়, বরং সেই ভুলে যাওয়া রাত্রিকে আবার জীবিত করা, আবার ভয় পাওয়া। হরিপদবাবু সুটকেসটা দুহাতে তুলে স্টেশনের ভিড় ঠেলে হেঁটে চললেন নিজের কোয়ার্টারের দিকে। ছাতাটা খুলে রেখেছেন, তপ্ত রোদ পড়ছে মাথার উপর, অথচ তার কপাল বেয়ে ঘাম নামছে না, বরং একটা অদ্ভুত ঠান্ডা হিম বাতাস যেন তাকে ঘিরে ধরেছে। কাঁধের ব্যাগে সেই পুরনো নোটবই আর চাবির গুচ্ছ, পকেটে রুমাল, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু আজ যেন হেঁটে চলার গতি স্বাভাবিক নয়।
যেন প্রত্যেকটা পা তোলার সাথে সাথে কোনো অদৃশ্য ভার তাকে টেনে নিচ্ছে। কোয়ার্টারের দরজা খুলে ঘরে ঢুকে প্রথমেই জানালা খুলে দিলেন। আলোটা ঢুকে পড়ল ঘরে, কিন্তু সেই আলোয় আজ যেন একটা ধূসর ছায়া লুকিয়ে আছে। জানালার গ্রিল পেরিয়ে পড়ন্ত রোদ এসে বিছানার চাদরে পড়তেই তিনি বুঝলেন এই ঘরটা আজ আর আগের মতো নিরাপদ নয়। একটা অতৃপ্ত কিছুর গন্ধ যেন ঘুরে বেড়াচ্ছে ঘরের কোনায় কোনায়। সুটকেসটা তিনি রাখলেন মাঝখানে টেবিলের উপর। ধীরে ধীরে বসলেন সামনে, গ্লাসে জল ঢাললেন, কিন্তু খাবার আগেই হাতটা থেমে গেল। সুটকেসটার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। মনে পড়ল এই রকম একটা ব্যাগ তিনি একবার দেখেছিলেন 1987 সালের এক মফস্বল স্টেশনে। একজন মৃত মানুষের পাশে পড়েছিল ব্যাগটা। খোলা ছিল মুখ, ভেতরে কিছু পচা কাগজ, পুরনো কাপড় আর একটা খাম, যেটার গায়ে লেখা ছিল ডু নট ওপেন আনলেস ইউ ফরগেট। তখন হরিপদবাবু নতুন চাকরিতে ঢুকেছেন। সাহস করে ব্যাগ খুলে দেখেছিলেন, রিপোর্ট করেছিলেন। পরে খবরের কাগজে এসেছিল আনআইডেন্টিফাইড বডি উইথ মিস্টেরিয়াস ব্রিফকেস ফাউন্ড। কিন্তু কেউ খুঁজতে আসেনি, কেউ দাবি করেনি ব্যাগটা তার। আর খামের কথাও পরে কেমন করে যেন ভুলে গিয়েছিল সবাই। হরিপদ বুঝলেন এই সুটকেসটা সেই অতীতেরই এক ছায়া। তার ভিতরে হয়তো লুকিয়ে আছে উত্তর, হয়তো আরও প্রশ্ন। তিনি দাঁড়িয়ে উঠে দরজাটা ভেতর থেকে বন্ধ করলেন, জানালা টেনে দিলেন, ঘরের আলো নিভিয়ে দিলেন। এখন তিনি একা, এই ঘর, এই টেবিল আর এই সুটকেস, এদের সঙ্গে। ধীরে ধীরে তালার চাকা ঘোরাতে শুরু করলেন। প্রথম চাকা, দ্বিতীয়, তৃতীয়, সংখ্যা মিলছে না কিছুতেই। হঠাৎ হাতটা আটকে গেল। তালার চাকা কেমন যেন নিজে থেকেই ঘুরে গেল এক পয়েন্টে, আর ক্লিক শব্দ হলো। তালা খুলে গেল, অথচ তিনি কোনো সংখ্যাও ঠিকঠাক মেলাননি। মুহূর্তেই একটা ঠান্ডা বাতাস যেন সুটকেসের ফাঁক থেকে বেরিয়ে এলো। একটা পচা কাগজ, একগুচ্ছ পুরনো পত্রিকা, আর ঠিক নিচে একটা পুরনো ছবি। ছবি দেখে তার বুকটা ধক করে উঠল। এই মুখটা তো তিনি চেনেন। ছবিটাতে চারজন একসাথে দাঁড়িয়ে আছে, একজন বৃদ্ধ, একজন মহিলা আর দুজন যুবক। একদম ডান দিকে যে যুবকটি দাঁড়িয়ে আছে তার মুখটা একদম হরিপদের মুখের মতো, কিন্তু তার তো কোনো ভাই নেই, কোনো যমজও ছিল না। আর ছবির নিচে লেখা দূরবর্তী আত্মীয়। একসাথে দেখা হয়েছিল শেষবার 1974 সালে। হরিপদর চোখ ঘুরে গেল ছবির লেখার দিকে। হাতের লেখা তারই মতো, কিন্তু তিনি তো এই লেখা কোনোদিন লেখেননি, লিখতে পারেন না। কে লিখেছে তাহলে? এবং এই ছবি সে কোথায়, কি করে এলো এই সুটকেসে? হঠাৎ করেই ঘরের বাতাস ভারী হয়ে উঠল, যেন চারপাশের দেওয়ালগুলো দুলে উঠছে, বাতাসে কাগজ উঠছে। জানালা আপনা থেকেই হঠাৎ করে বন্ধ হয়ে গেল, ঘরের আলো নিভে গেল, আর সুটকেসের ভেতর থেকে যেন কারো নিঃশ্বাস শোনা গেল, লম্বা ভারী নিঃশ্বাস। হরিপদর শরীরটা জমে গেল ঠান্ডায়, চোখ বড় হয়ে গেল ভয়ে, কিন্তু পা নাড়াতে পারলেন না। সে সুটকেসের ভেতর তাকিয়ে রইলেন, একটা ঘোরের মধ্যে, যেন কুয়াশায় ঢেকে যাওয়া অতীতকে স্পষ্ট দেখতে পাচ্ছেন। সুটকেস খুলে গিয়েছে, কিন্তু হরিপদর মনে হচ্ছে এটা খুলে তিনি শুধু ব্যাগ নয়, খুলে ফেলেছেন একটা অধরা স্মৃতির দরজা, এক অদ্ভুত ভূতপূর্ব জীবনের জানালা। হরিপদর মন যেন সময়ের এক অজানা নদীতে ভেসে যেতে লাগলো। ছবি হাতে নিয়ে তিনি একটানা চেয়ে রইলেন অনেকক্ষণ।
ছবির প্রতিটা মুখ স্পষ্ট অথচ অচেনা। সেই মুখগুলো চাহনি যেন তার ভেতর ঢুকে পড়ছে, তাকে কিছু মনে করাতে চাইছে, কিছু ভুলে যাওয়া দিনকে ফিরিয়ে আনতে চাইছে। তিনি ছবির উপর আঙুল বুলিয়ে দেখতে লাগলেন। বৃদ্ধ মানুষটার চোখে ছিল একরাশ বেদনা, মহিলার ঠোঁটে অস্পষ্ট এক অদ্ভুত হাসি, আর দুই যুবকের দৃষ্টি যেন স্থির, কিন্তু খুব গভীরে একরকম আত্মগোপন করা রহস্য লুকিয়েছিল। সুটকেসের অন্য প্রান্তে ছিল আরও কিছু জিনিস। একটা পুরনো টিকিট, হাওড়া থেকে বালি, তারিখ 1974 সালের 17 জুন। পাশে একটা কাঁচের ছোট শিশিতে কিছু শুকিয়ে যাওয়া গোলাপ পাপড়ি, একটা ছেঁড়া ডায়েরির পাতা যেখানে অর্ধেক লেখা পড়া যায়, বাকিটা কালি ছড়িয়ে অস্পষ্ট হয়ে গেছে। যত পড়তে লাগলেন ততই যেন নিজের চেতনার গভীরে ডুবে যেতে লাগলেন হরিপদ। মনে হচ্ছিল এই লেখাগুলো তিনিই লিখেছেন, কোনো এক জন্মে, কোনো এক কালের অনিন্দে। অক্ষরগুলো মাঝে ছড়িয়ে আছে দীর্ঘশ্বাস, আর প্রতিটি লাইনের পেছনে আছে অজানা এক অপরাধ বোধ, এক অনুতাপ যা তিনি চিনতে পারছেন অথচ কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করলো। বাইরের আলো ঝাপসা হয়ে এলো, জানালার ফাঁক গলে কমলা আভা ঘরে ঢুকতে লাগলো। হরিপদ সেই ব্যাগের জিনিসগুলো নিয়ে বসে রইলেন, ঠিক যেন প্রাচীন কোনো রহস্যের অনুবাদ করছেন। হঠাৎ চোখে পড়ল সুটকেসের এক কোণায় একটা চিরকুট সাঁটানো, সাদা কাগজে আঁকা একটা গোল চিহ্ন। সেই চিহ্নটা ঠিক যেন তার ছোটবেলায় দেখা এক মন্দিরের মেঝেতে আঁকা প্রতীকের মতো। মনে পড়ল সেই মন্দিরে এক সন্ন্যাসী তাকে বলেছিলেন, তুমি যাকে হারিয়েছ সে হারায়নি তোমাকে। তখন কথাটা তিনি বুঝতে পারেননি, কিন্তু আজ যেন কথাটা আবার ভেসে উঠল মনের মধ্যে, যেন সুটকেস থেকে বেরিয়ে আসছে সেই স্মৃতি। চিরকুটটা উল্টে দেখলেন, পেছনে লেখা একটা ঠিকানা, মেদিনীপুর জেলার এক গ্রামে। নামটা কিছুটা অস্পষ্ট, শ্যামপুর নাকি শ্যামাপুর, আর তার নিচে লেখা, শেষবার যাওয়ার আগে একবার এখানে এসো। কে লিখেছে এই কথা, কাকে বলা হয়েছে, আর হরিপদর কেন এই নামটা শুনেই বুক ধক করে উঠল? কেন তার মনে হচ্ছে তিনি এই ঠিকানায় কোনো এক সময় গিয়েছিলেন, কিংবা কোনো কারণে সেখানে যেতেই হবে আবার? ঠিক তখনই পাশের ঘড়ি, যেটা বহুদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে, তা হঠাৎ করে টিক করে একটা আওয়াজ দিল। ঘড়ির কাঁটা চলতে শুরু করলো, অথচ ব্যাটারি নেই, বিদ্যুৎ নেই, কিছুই নেই। হরিপদের শরীরের রোম খাড়া হয়ে গেল। ঘরের ভিতর যেন সময় নিজের ছন্দে ফিরে আসছে, আর সেই ঘড়ির টিকটিক শব্দ যেন বলে দিচ্ছে সময় এসেছে সেই ভুলে যাওয়া ঠিকানায় ফেরার, সেই অতীতকে সামনে টেনে আনার, যেটা এতদিন ঘুমিয়েছিল একটা পুরনো সুটকেসের ভিতরে। হরিপদ চুপচাপ উঠে দাঁড়ালেন, একটা ভাঙা নিঃশ্বাস ছেড়ে জানালার বাইরে তাকালেন। সন্ধ্যার আলো নিঃশব্দে নামছে, আকাশে প্রথম তারা উঠেছে। মনে হচ্ছিল যেন সেই তারাটাই ডাকছে তাকে, পথ দেখাচ্ছে। তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, পরের দিন সকালে ওর রওনা হবেন মেদিনীপুর, সেই শ্যামাপুর গ্রামে, যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল কিংবা শেষ হয়েছিল সেই তিনি জানেন না, শুধু জানেন উত্তর আছে সেই শেষ ঠিকানায় ভেতরেই, যেখানে হয়তো একটি হারিয়ে যাওয়া জীবনের উত্তর অপেক্ষা করে আছে তার জন্য। পরদিন ভোরবেলা হরিপদ ট্রেন ধরলেন হাওড়া স্টেশন থেকে। সঙ্গে কেবল সুটকেসটা, যেটা গতকাল তার জীবনের অচেনা জট খুলে দিতে শুরু করেছে। গন্তব্য মেদিনীপুর, তারপর সেখান থেকে বাস ধরে যেতে হবে শ্যামপুর নামের সেই গ্রামটায়। মাথায় হাজারো প্রশ্ন, চোখের নিঃশব্দ একটা আকুলতা। জানালার পাশে বসে তিনি বাইরে তাকিয়ে দেখছিলেন ছুটে চলা মাঠ, গাছ, নদী, এইসব
চেনা দৃশ্য হঠাৎ যেন অনেক বেশি রহস্যময় মনে হচ্ছিল। প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা ধান ক্ষেত যেন তাকে কোনো অতীতের কথা মনে করিয়ে দিচ্ছে। মনে হচ্ছিল এই পথটা একদিন তিনি আগেও পাড়ি দিয়েছেন, কিন্তু কবে? মেদিনীপুর পৌঁছতেই একটা অদ্ভুত অনুভূতি হলো তার। স্টেশনটা যেন শুধুই একটা রেল স্টেশন নয়, একটা সময়ের জানালা, যেখান দিয়ে ফেলে আসা জীবন উকি দিচ্ছে। জায়গাটা চিনতে না পারলেও একরকম পরিচিতির ছোঁয়া রয়েছে যেন বাতাসে। সেখান থেকে একটা ছোট পুরনো বাসে চেপে রওনা দিলেন শ্যামপুর গ্রামের দিকে। বাসটা যতই গ্রামের দিকে এগোতে লাগলো, ততই রাস্তা ফাঁকা, গাছপালা ঘন আর নীরব, যেন একটা নিঃশব্দ যাত্রা চলছে, কোনো গন্তব্যে নয়, বরং সময়ের গভীরে। ঘন্টা দেড়েক পর বাস থামলো একটা টিনের ছাউনির ছোট্ট স্টপেজে। বাস ড্রাইভার বলল, শ্যামপুর এখান থেকে আধা কিলোমিটার হেঁটে যেতে হবে, রাস্তা কাঁচা। হরিপদ নামলেন, সুটকেসটা শক্ত করে ধরলেন আর হাঁটতে শুরু করলেন। চারপাশে নির্জনতা, গাছের ছায়া, কোথাও কোনো পুকুরের ঘেউ ঘেউ, আবার কোথাও শালিক পাখির ডাক। হঠাৎই এক মুহূর্ত সব শব্দ থেমে গেল। মনে হলো চারপাশের প্রকৃতি থমকে গেছে। তিনি দাঁড়িয়ে পড়লেন। ঠিক তখন চোখে পড়ল একটি ছোট মাটির রাস্তা, যা বেঁকে কোথাও নিয়ে গেছে। পথের ধারে একটা পাথরের ফলক, তাতে হাত দিয়ে লেখা শ্যামপুর 200 মিটার। রাস্তার শেষ মাথায় যখন তিনি পৌঁছলেন, দেখতে পেলেন একটা ছোট শান্ত গ্রাম, কটা মাটির ঘর, একটা ছোট্ট পুকুর আর কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকা ধানের মাঠ। গ্রামের গায়ে যেন সময় থেমে আছে। আধুনিকতার কোনো ছোঁয়া নেই এখানে। গ্রামের মাঝখানে একটা বিশাল বটগাছ, তার নিচে বসে কয়েকজন বয়স্ক মানুষ চুপচাপ পান চিবোচ্ছে। হরিপদ কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মাফ করবেন, এই গ্রামে কি রামানন্দ মণ্ডল নামে কেউ থাকতেন? বৃদ্ধদের একজন উঠে দাঁড়ালেন, কপাল কুঁচকে তাকালেন হরিপদর দিকে। রামানন্দ? আরে থাকতেন বটে, বছর 25 আগের কথা। উনি মারা যান খুব রহস্যজনকভাবে, আর ওনার ঘরটা তখন থেকেই বন্ধ। আপনি কে বাবা? হরিপদ থমকে গেলেন। তার গলায় কথা আটকে গেল। মুখে কিছু বলতে পারলেন না, শুধু বললেন, আমি হরিপদ মণ্ডল, সম্ভবত উনার আত্মীয়। আমি ঠিক জানি না। আমি একটা সুটকেস পেয়েছি, আর তাতেই উনার নাম আছে। এ কথা শুনে এক বৃদ্ধা এগিয়ে এলেন, গলায় অদ্ভুত সুরে বললেন, আপনি কি হরিপদ? আপনার কথা তো বলেছিলেন রামানন্দ, মারা যাওয়ার আগের দিন বলেছিলেন একদিন হরিপদ ফিরে আসবে আমার ভুলটা শুধরাতে। আপনি কি সেই হরিপদ? হরিপদের মাথা চক্কর দিয়ে উঠল। কিভাবে এই মানুষজন তাকে চিনল? কেন একজন মৃত মানুষ তার নাম বলেছিল এত বছর আগে? কিসের ভুল? আর সেই ভুলের সঙ্গে তার কি সম্পর্ক? সমস্ত শরীর জুড়ে শিরশিরে একটা ঠান্ডা অনুভূতি নামল। মনে হলো যেন সময় তাকে একটা চক্রের ভেতর টেনে নিয়েছে, যেখান থেকে ফেরা আর সম্ভব নয়। হরিপদের চোখের সামনে যেন একটা দোলা খাচ্ছে অতীত আর বর্তমান। বৃদ্ধার চোখে জল, অথচ মুখে এক ধরনের শান্তি। গ্রামের মানুষজন জড়ো হতে লাগলো চারপাশে, যেন বহু বছর পরে কেউ ফিরেছে, যার আগমন পূর্বাভাস দিয়েছিল কোনো প্রাচীন ছায়া। হরিপদকে নিয়ে সবাই হাঁটতে লাগলো গ্রামের একটা নির্জন দিকের দিকে। সুটকেসটা তখনও তার হাতের মুঠোয় শক্ত করে ধরা। এক বৃদ্ধ বললেন, ওই যে ঘরটা, রামানন্দ মণ্ডলের ঘর। যেদিন উনি মারা যান, ঘরটা তালাবন্ধ করা হয়েছিল। তারপর আর কেউ খোলেনি। সবাই বলতো ঘরের ভেতর নাকি অদ্ভুত শব্দ শোনা যেত, আর রাত হলে কার যেন কান্না। হরিপদের বুকের ভেতরটা ধকধক করছিল। তিনি সেই তালাবন্ধ ঘরের সামনে দাঁড়ালেন। দরজাটা জং ধরা, জানালাগুলো বন্ধ,
ছাদের খড় ছড়িয়ে পড়েছে অনেকটা। বৃদ্ধরা বলল, আপনি খুলুন, ও যদি কিছু রেখে যায় আপনার জন্য, তবে সেই তালা আপনার হাতেই খুলবে। এ কথা শোনার পর হরিপদ ধীরে সুটকেসটা মাটিতে রাখলেন, খুলে ভেতর থেকে চাবির গোছা বের করলেন, যেটা তিনি খেয়ালই করেননি আগে, কিন্তু সুটকেসের এক গোপন পকেট থেকে বেরিয়েছিল। চাবিটা তালাতে ঢুকতেই একটা ক্লিক শব্দ হলো, দরজা খুলে গেল। যেন বহু বছরের ঘুম থেকে জেগে উঠল একটা ঘর। ভেতরে পা রাখতেই হরিপদ যেন ঢুকে পড়লেন আর একটা সময়ে। ঘরটা ধুলোমাখা, কিন্তু একটা অদ্ভুতভাবে গোছানো। দেওয়ালে কিছু পুরনো ছবি, একটা পরিবার যেখানে দাঁড়িয়ে একজন মাঝবয়সী পুরুষ, পাশে এক নারী, আর কোলে ছোট্ট একটা ছেলে। ছবিটার নিচে লেখা রামানন্দ, মালতী ও হরিপদ, 1965। হরিপদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তিনি এগিয়ে গিয়ে ছবিটা হাতে তুলে নিলেন। ছোট ছেলেটা, ওই মুখটা, এটা তো তারই ছেলেবেলার ছবি, কিন্তু কিভাবে? তিনি তো তার বাবা মায়ের পরিচয় জানেনই না। এতদিন ধরে বিশ্বাস করে এসেছেন তিনি এক অনাথ, বড় হয়েছেন সরকারি অনাথ আশ্রমে। তাহলে এই ছবি, এই মানুষগুলো? ঘরের এক কোণায় একটা কাঠের সিন্দুক। চাবি খুলতেই বেরিয়ে এলো কিছু পুরনো চিঠি, একজোড়া শিশুর জামা আর একটা পুরনো পুতুল। চিঠিগুলোতে যা লেখা ছিল তা হরিপদের জীবনের সবচেয়ে গভীর সত্য উদ্ঘাটন করল। রামানন্দ ও মালতী আসলে তার বাবা মা, এবং হরিপদকে ছোটবেলায় এক ভয়ঙ্কর দুর্ঘটনার পর আত্মীয়দের হাতে ছেড়ে যেতে হয়েছিল। তারপর দীর্ঘদিন তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি, আর রামানন্দ ভেবেছিলেন ছেলে মারা গেছে। কিন্তু সারা জীবন একটা পাপবোধ আর বিশ্বাসে বেঁচেছিলেন যে হরিপদ একদিন ফিরে আসবে। সেই প্রত্যাশা থেকে তিনি প্রতিদিন একটা করে চিঠি লিখতেন হরিপদের উদ্দেশ্যে, যা কখনো পোস্ট করা হয়নি। চিঠিগুলো পড়তে পড়তে হরিপদের চোখে জল এসে গেল। একটার পর একটা পৃষ্ঠায় বাবার কাঁপা হাতে লেখা, তুই কোথায় আছিস হরিপদ? তোকে একবার দেখার জন্য এই বুড়ো চোখ আজও অপেক্ষা করে। যদি একদিন ফিরিস, এই ঘর তোকে খুঁজে পাবে, নিজের জন্য রেখে যাওয়া সব কিছু। বাইরের বাতাসে তখন সন্ধ্যার ছায়া নেমে আসছে। ঘরের মাটির উপর বসে হরিপদ যেন একা, অথচ ভীষণ ভরা একটা কোলাহলে স্মৃতি, উত্তরহীন প্রশ্ন আর চেনা অথচ ভুলে যাওয়া এক জীবনের মধ্যে। তার সামনে খোলা সুটকেস, পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা চিঠিগুলো, আর বাতাসে যেন বাবার নিঃশব্দ প্রতিধ্বনি, তোকে একদিন ফিরতেই হতো। হরিপদ কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। চারপাশের নিস্তব্ধতা যেন অনেক কথার ভার বহন করছে। ঘরের দেওয়াল, মেঝে, প্রতিটি ধূলিকণার ভেতর যেন আটকে আছে তার শৈশব, যেটাকে তিনি কখনো চিনতেই পারেননি। ছবির ফ্রেমের ধারে লেগে থাকা সেই পুরনো আঙুলের ছাপ, যেন তার বাবার স্পর্শ, মার কোলে ঘুমিয়ে পড়ার মুহূর্তগুলো, আর ফিরে পাওয়ার এক অস্ফুষ্ট আকুলতা। হরিপদ সুটকেসের ভেতর থেকে আবার একটা চিঠি বের করলেন। এই চিঠিটা একটু আলাদা, আলগা করে অন্য চিঠিগুলোর নিচে গুঁজে রাখা। উপরে লেখা ছিল, যদি তুই একদিন ফিরিস, তাহলে এই চিঠিটা আগে পড়িস। চিঠিটা খোলার পরের মুহূর্তগুলো যেন তার জীবনের প্রতিটা গতিপথই পাল্টে দিল। লেখা ছিল, হরিপদ, তুই যদি কখনো এই চিঠিটা পড়িস, তাহলে বুঝে নিস তোর বাবা তোকে কখনো ভুলে যায়নি। তুই যখন হারিয়ে গেলি, তখন আমি আর তোর মা ভেঙে পড়েছিলাম। খুঁজেছি তোকে দিনের পর দিন, পুলিশের কাছে গিয়েছি, পাগলের মতো গিয়েছি, আশ্রম, আদালত, হাসপাতাল। শেষমেশ যখন কিছুই পাওয়া গেল না, সবাই বলল তোকে মেনে নিতে হবে অতীত বলে, কিন্তু আমি পারিনি। এই ঘরটা আমি বন্ধ রাখতাম, কারণ আমি জানতাম তুই একদিন ফিরবি। এই ঘরে তোকে দেখে যাব, সেই আশায়
আমি বেঁচে থেকেছি। তোর জন্য কিছু রেখে গেছি, একটা মানি অর্ডার রসিদ, যেটা আমি প্রতি মাসে পাঠাতাম তোকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাওয়ার খরচের জন্য। আর রেখে গেছি আমার পুরনো ডায়েরি, যেখানে আমি প্রতিদিন লিখেছি তোর জন্য আমার মন কেমন করা কথা। যদি একদিন পড়িস, বুঝে নিস আমি তোকে কতটা ভালোবাসতাম। তোর বাবা, রামানন্দ মণ্ডল। হরিপদর হাতে তখন ডায়েরিটার পাতাগুলো কাঁপছিল। প্রতিদিন এক একটা করে লেখা, অনেকটাই তার ছোটবেলার কথা। মায়ের হাতে খাওয়ানোর বর্ণনা, স্কুলে প্রথম যাত্রা, একবার জ্বরে পড়ার রাত। এত কিছু কিভাবে মনে রেখেছিল রামানন্দ? একজন বাবা যিনি বিশ্বাস হারাননি যে ছেলেকে সমাজে সবাই হারিয়ে গেছে বলেছে, সেই বাবার বিশ্বাসই আজ এত বছর পর হরিপদকে এই চিঠির সামনে দাঁড় করিয়ে দিয়েছে। ডায়েরির একটা পাতায় লেখা ছিল, আজ রাতটা খুব ঠান্ডা, কিন্তু জানালার পাশে বসে আছি, কারণ জানি হরিপদ ফিরলে প্রথমে সে এই জানালার দিকেই তাকাবে। হরিপদের বুক যেন ভেঙে পড়ল এই শব্দগুলোতে। চোখ দিয়ে নেমে এলো জলের ধারা। হঠাৎ করেই এক অচেনা ঘর তার নিজের হয়ে উঠল, যেখানে ধুলো জমেছে স্মৃতির উপর, কিন্তু ভালোবাসা জমাট বাঁধেনি কখনো। হঠাৎ ঘরের কোণার একটা ট্রাঙ্কে চোখ গেল তার। পুরনো কাঠের বাক্স, তালা বন্ধ, চাবি সুটকেসেই থাকার সম্ভাবনা। খুঁজতে খুঁজতে এক গোল চাবি পেলেন, একমাত্র এই বাক্সের জন্যই হয়তো সেটা। খুলতেই ভেতরে দেখা গেল একটা কাঠের খেলনা হাতি, একটা পুরনো জামা, যেটা হয়তো ছোট্ট হরিপদের পরানো হতো, আর সবশেষে একটা ছোট্ট পুরনো লাল রঙের পাসপোর্টে কভার। খুলে দেখলেন হরিপদের আসল জন্ম সনদ। তাতে লেখা নাম হরিপদ মণ্ডল, পিতা রামানন্দ মণ্ডল, মাতা মালতী মণ্ডল। আরেকটি পুরনো ছবি, তার মায়ের গায়ে লাল শাড়ি, কপালে টিপ, কোলে ছোট্ট হরিপদ। সেই মুখ আজও মনের কোণে লুকিয়েছিল, ঠিক যেমনটা স্বপ্নে মাঝে মাঝে ফিরে আসে। বাইরে তখন সন্ধ্যার আলো মিশে যাচ্ছে অন্ধকারে। গায়ের বাতাসে ঝিরঝিরে শীত, পাখিরা গৃহমুখ। ঘরের এই আলো আঁধারিতে হরিপদ প্রথমবার নিজেকে খুঁজে পেলেন। কেউ একজন জীবনের সবকিছু ছেড়ে রেখে গেছেন শুধু তার ফেরার অপেক্ষায়। এই অপেক্ষার ওজন হয়তো পৃথিবীর সব ঘড়ির কাঁটাকেও থামিয়ে দিতে পারে। হরিপদ সেই ট্রাঙ্কটা খুলে রেখে বসে রইলেন ঘরের মাঝখানে। পুরনো কাঠের গন্ধ, ধূলিধূসর স্মৃতি আর কাগজের পাতার মৃদু খসখসানি যেন একসাথে মিলে গড়ে তুলল এক অতল অতীতের দরজা। বহু বছর ধরে তার মনে জমে থাকা প্রশ্নগুলোর উত্তর যেন এই ছোট ছোট জিনিসগুলোই দিয়ে দিচ্ছে। সবকিছু এত স্পষ্ট, অথচ এত দূরের। সে কি আসলেই এখানকার ছেলে? যদি তাই হয়, তাহলে এত বছর ধরে কার জীবনে সে বাস করেছে? কার নাম ধরে সে নিজেকে চিনেছে? চেয়ারে হেলান দিয়ে বসে হরিপদ চোখ বন্ধ করলেন। মাথার ভেতরে একটার পর একটা দৃশ্য ঘুরপাক খাচ্ছে। বড় হতে হতে যে মানুষগুলোকে নিজের বাবা মা ভেবেছেন, তারা কি জানতেন এই সত্যটা? তাদের কি কোনোদিন সন্দেহ হয়নি, নাকি জানার পরেও তাকে কিছু বলেননি? প্রশ্নের ভারে মাথা নুয়ে আসে তার, কিন্তু উত্তর পাওয়া যায় না। ঠিক তখনই দরজার পাশে রাখা সুটকেসের নিচে যেন আরেকটা খামের কোনা উকি দিচ্ছে দেখতে পেলেন তিনি। টান দিতেই বেরিয়ে এলো একটা জীর্ণ খাম, যার উপরে কোনো প্রাপক বা প্রেরকের নাম নেই, শুধু লেখা, বাঁচার জন্য পড়িস। গলার কাছে কি এক অজানা স্রোত চেপে বসে। হরিপদ খামটা খুললেন। ভেতরে মাত্র এক টুকরো কাগজ, আর তাতে লেখা, যদি কখনো তুই জানতে পারিস তোর জন্ম কোথায়, তাহলে ফিরে আসিস, কিন্তু মনে রাখিস, যেখান থেকে তুই হারিয়ে গেছিস সেটা তোর একমাত্র ঘর নয়। এই পৃথিবীতে অনেক রাস্তাই তৈরি হয় ভুলে যাওয়া পথের পাশে, কিন্তু তুই যদি ঠিক করিস তোর পরিচয় খুঁজে পাবি, তাহলে ফিরে আসিস এই ঘরে।
এই সুটকেসের কাছে। সব উত্তর এখানে আছে, শুধু সাহস লাগে খুলে দেখা। এই লেখাগুলো পড়ে মনে পড়ে গেল বহু বছর আগে একটা স্বপ্নে এক বৃদ্ধ মানুষ তাকে বলেছিলেন, তুই জানিস না তোর চাবি কোন দরজার জন্য, সময় হলে ঠিক খুলে যাবে। তখন তিনি ভেবেছিলেন স্রেফ ঘুমের কল্পনা, কিন্তু এখন যেন সবকিছু এক সুতোই গাঁথা হয়ে যাচ্ছে। সুটকেসটা কি তাহলে শুধু স্মৃতির ঝাঁপি নয়, এর মধ্যেই কি লুকিয়ে আছে তার জীবন পাল্টে যাওয়ার রাস্তা? হরিপদ এবার পুরো সুটকেসটা উল্টে দেখলেন। ভেতরের আস্তরণটা একটু আলগা লাগছিল। সাবধানে আঁচড়ে তুলতেই বেরিয়ে এলো একটা কাঠের ছোট বাক্স, তালা দেওয়া, তবে চাবি খুঁজতে বেশি সময় লাগলো না। ডায়েরির পেছনে আটকানো ছিল সেটা। বাক্সটা খুলতেই তিনি দেখতে পেলেন একটা কালো মলাটের খাতা, ভেতরে বড় বড় হরফে লেখা গোপন নথিপত্র হরিপদ মণ্ডল সংক্রান্ত। তার চোখ স্থির হয়ে রইল পাতাগুলোর উপর। একের পর এক কাগজে লেখা পুলিশ রিপোর্ট, বাচ্চা হারানোর বিজ্ঞপ্তি, হাসপাতালে দেওয়া বিবরণ, শিশু কল্যাণ দপ্তরের নথি, এমনকি একটি ছবি, ছোট্ট এক শিশু, ময়লা জামা গায়ে, কোলে একটা পুতুল, কিন্তু চোখ জোড়া অবিকল তার মানে এই ছেলেটি ছিল সে। একবার এক দোকানের সামনে পথ হারিয়ে কেঁদে ফেলেছিল, তারপর আর কেউ খুঁজে পায়নি। এরপর সে কোথায় গিয়েছিল, কারা নিয়ে গিয়েছিল, সেসব লেখা ছিল পরবর্তী পাতায়। লেখা ছিল স্থানীয় অনাথ আশ্রমে হস্তান্তরিত, পরিচয় অজানা, নাম রাখা হয়েছিল বাবু। 1984 সালের 7 নভেম্বর একটি দম্পতি দত্তক নিয়ে যায়। নাম অনিল ও কণিকা চক্রবর্তী, পেশা সরকারি কর্মচারী, ঠিকানা কৃষ্ণনগর। হরিপদের মুখ সাদা হয়ে গেল। অনিলদা, কণিকা মা, তাদেরই কাছে তিনি বড় হয়েছেন, জানতেন না কিছুই? সেই ভালোবাসা কি ছিল মিথ্যে, নাকি তার সুরক্ষার জন্যই তারা সব লুকিয়ে গিয়েছিলেন? এক মুহূর্তে যেন সব সম্পর্ক নতুন ব্যাখ্যা পেল। হরিপদ বুঝলেন তার দুই পরিবার, এক জন্ম দিয়েছে আর একটা তাকে মানুষ করেছে। কে বেশি কে কম এই প্রশ্নের জবাব নেই, কিন্তু এই দুই রাস্তাই তাকে আজকের হরিপদ বানিয়েছে। বাইরে তখন ঠান্ডা বাতাস বইছে, জানালার বাইরে পূর্ণিমার আলো পড়েছে ধান খেতে, যেন আগুন ছোঁয়া সোনালি। হরিপদ একটানা সেই দৃশ্যের দিকে তাকিয়ে রইলেন। এতদিন ধরে যে প্রশ্ন তাকে তাড়িয়ে বেরিয়েছে, আমি কে, আজ তার উত্তর মিলেছে। কিন্তু সেই উত্তর নিয়ে এখন কি করবেন? রাত বাড়ছিল, সুটকেসের ভেতরে সবকিছু যেন ধীরে ধীরে খুলে দিচ্ছে হরিপদের জীবনের রহস্যের কুয়াশা। ঘরের একপাশে ম্লান আলো জ্বলছে, আর তিনি চুপ করে বসে আছেন টেবিলের সামনে, হাতে সেই খাতা যেটা আজ তার পরিচয় নতুন করে লিখে দিচ্ছে। পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ে মনে হচ্ছিল যেন তিনি নিজের জীবন কথা পড়ছেন, কিন্তু সেটা অন্য কারো কলমে লেখা। ডায়েরির এক জায়গায় একটি বিশেষ পাতায় ছিল একটি চিঠি, এক নারীর হাতে লেখা। উপরের দিকে লেখা ছিল, আমার ছোট্ট ছেলেটার জন্য, যদি কোনো দিন ফিরে আসে। চোখ ঝাপসা হয়ে এলো হরিপদের। থরথর কাঁপা হাতে খুলে পড়তে শুরু করলেন। বাবু, আমি জানি না তুই কোনোদিন এই চিঠিটা পড়তে পারবি কিনা। যদি কখনো পড়িস তাহলে শুধু এটা মনে রাখিস, আমি তোকে ছেড়ে যাইনি, আমি তোর হাত ছেড়ে দিইনি, বরং সময় আর সমাজ আমাদের আলাদা করে দিয়েছে। তোকে হারিয়ে ফেলার পর আমি প্রতিদিন ভগবানের সামনে বসতাম, যদি কোনোদিন আবার তোকে দেখি, যদি তুই ভালো থাকিস, যদি আমার দোষে তোর কিছু না হয়। তোর নাম ছিল অর্ক। তোর মুখে ছোট্ট দাঁতের সেই হাসিটা আমি আজও ভুলিনি। তুই যখন হারিয়ে গেলি, আমি মানুষ হিসেবে বেঁচেছিলাম, কিন্তু মা হিসেবে আর বাঁচিনি। আজও জানি না তুই কোথায়, কি করিস, বেঁচে আছিস কিনা। শুধু একটা অনুরোধ,
যদি কোনোদিন ফিরে আসিস, ক্ষমা করিস আমাকে। আমি তোকে হারিয়ে ফেললেও ভালোবাসা হারাইনি কখনো। তোর মা, নন্দিতা। হরিপদ, অথবা এখন যাকে অর্ক বলা যায়, চোখে জল নিয়ে চিঠিটা বুকে চেপে ধরলেন। এই নাম তার জীবনের ইতিহাসে কখনো ছিল না, অথচ এত আপন লাগছে কেন? নন্দিতা নামেন সেই নারী তার আসল মা, যিনি সমাজের প্রতিকূলতায় সন্তানকে হারিয়েছিলেন, অথচ ভালোবাসা হারাননি, আজও তার অপেক্ষায় ছিলেন। এই সুটকেসটা, এই চিঠিটা, এই কাগজগুলো সব মিলিয়ে এক আত্মিক সেতু তৈরি করেছে, যা সময়ের সীমানা অতিক্রম করে তাকে টেনে এনেছে তার শিকড়ে। মনে পড়ে গেল ছোটবেলায় একটা অদ্ভুত অভ্যাস ছিল তার। নিজের নাম লিখতে গেলে কখনো কখনো অ দিয়ে শুরু করতেন, অথচ জানতেন না কেন। আজ সবকিছু মিলিয়ে যাচ্ছে। একটু থেমে তিনি বাইরে তাকালেন। রাতে গ্রামের নিস্তব্ধতা গভীর হয়, কিন্তু তার মনে চলছিল এক অদ্ভুত গতি। এখন তিনি কি করবেন? এত বছর পরে যদি সেই মা এখনো জীবিত থাকেন, তবে কি দেখা করতে যাবেন? যদি না থাকেন, যদি এইসব তথ্য এখন কেবল কাগজেই সীমাবদ্ধ থাকে, আর যদি সব ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করেন? কিন্তু কিভাবে বলা যায় এমন কিছু যা নিজের অস্তিত্বকে ছুঁয়ে গেছে? সেই মুহূর্তে মনে হলো তার জীবনের এই ঘটনা কেবল ব্যক্তিগত নয়, এটা অনেক বড়, অনেক গভীর। কত মানুষ আছেন যারা নিজের পরিচয় ভুলে বড় হন, কত শিশু হারিয়ে যায়, তাদের পরিচয় হারিয়ে যায় সমাজের ব্যস্ততার ভিড়ে। হরিপদ অনুভব করলেন তার এই গল্প হয়তো অনেকের কথাই বলবে। যদি সে এটা লিখে যায়, যদি সে এটা বলে, তাহলে হয়তো কেউ কোথাও নিজের হারিয়ে যাওয়া আত্মীয়কে খুঁজে পাবে। তিনি ঠিক করলেন এই ঘটনা লিখে রাখবেন, শুধু নিজের জন্য নয়, ভবিষ্যতের জন্য। এই গল্পকে তুলে ধরবেন নামে, ঠিকানায় নয়, হৃদয়ে। আর সেই সুটকেসটা, সেটা থাকবে এই বাড়িতেই, একটা স্মৃতি হিসেবে, একটা চাবি হিসেবে, যেটা খুললে তার পুরো অতীত জেগে ওঠে। পরদিন সকালটা ছিল অদ্ভুত রকমের নিস্তব্ধ। হরিপদ ঘুম থেকে উঠে দেখলেন যেন সবকিছু আগের মতো, অথচ কিছুই আর আগের মতো নেই। জানালার বাইরে সূর্য উঠেছে, বাতাসে হালকা শীতের ছোঁয়া, কিন্তু তার ভেতরের জগৎটা রাতারাতি পাল্টে গেছে। তিনি এখন শুধু হরিপদ নন, তিনি অর্কও। যে পরিচয় একসময় হারিয়ে গিয়েছিল একটা ভিড়ে ঠাসা রেল স্টেশনের গেটের কাছে। সকালে চা খেতে খেতেই তিনি আবার খুলে বসেন সেই সুটকেসটা। প্রতিটি কাগজ একবার করে নাড়াচাড়া করে দেখেন। কাগজের এক কোণে পাওয়া যায় একটা পুরনো পাসপোর্টের কপি, যেটাতে নন্দিতা ঘোষ নামে এক মহিলার পরিচয়। ঠিকানা কলকাতার বেহালার একটা পুরনো বাড়ি। ঠিকানাটা খুবই অস্পষ্ট, কিন্তু কিছুটা আন্দাজ করা যায়। হরিপদে ভাবলেন, যদি এখনো কেউ ওখানে থাকে, যদি কোনো সূত্র পাই। তার ভেতরে কৌতূহলটা আর দমিয়ে রাখতে পারছিলেন না। জীবনে প্রথমবার তিনি অনুভব করলেন তিনি জানতে চান নিজের শেকড়ের কথা। তিনি কোনো উত্তরের অপেক্ষায় আর বসে থাকতে চান না। তার ছোট্ট গ্রাম থেকে কলকাতা পর্যন্ত যাত্রাটা তিনি বহু বছর আগেও করেছিলেন, তবে তখন কাজের খোঁজে, জীবনের অন্য খুঁজতে। আজ তিনি আসছেন নিজের অস্তিত্ব খুঁজতে। অটো, বাস, ট্রেন সব পেরিয়ে যখন তিনি পৌঁছলেন বেহালার সেই গলিটায়, তখন সন্ধ্যা নেমে এসেছে। গলিটার মাথায় দাঁড়িয়ে তিনি নিঃশ্বাস নিলেন। অনেক পুরনো বাড়ি, কয়েকটা নতুন দালান উঠেছে পাশে, কিন্তু মাঝখানের একটা ক্ষয়ে যাওয়া কাঠের দরজা তাকে টানছে বারবার। ঠিকানার কাগজের সঙ্গে মিলিয়ে দেখলেন, ঠিক এইটাই। দরজায় কড়া নাড়লেন। কিছুক্ষণ পরে এক পৌড়া দরজা খুললেন। তার চুলে পাক ধরা, চোখে ক্লান্তির রেখা, কিন্তু মুখে একটা মায়াবী শান্তি। হরিপদ একটু হকচকিয়ে গেলেন। বললেন, মা, আমি
মানে আমি একজনকে খুঁজছি, নন্দিতা ঘোষ। উনি এখানে থাকতেন অনেক বছর আগে। মহিলাটি একটু চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, তুমি কি তুমি কি অর্ক? প্রশ্নটা যেন শরীরের মধ্যে একটা বজ্রপাতের মতো লাগে। কিভাবে জানলেন? চোখে জল চলে আসে হরিপদের। মাথা নিচু করে বলেন, আমি জানি না আমি কে, কিন্তু আমি খুঁজতে এসেছি সেই সুটকেসটার সূত্র ধরে। মহিলাটি সামনে এগিয়ে এসে বলেন, আমি নন্দিতার ছোট বোন শিউলি। ও মারা গেছে 10 বছর আগে, কিন্তু মরার আগ পর্যন্ত প্রতিদিন সে তোর জন্য একটা চেয়ার খালি রাখত বারান্দায়। তোর ছবিটা আজও ঘরে টাঙানো আছে। ও বলতো, অর্ক একদিন ফিরে আসবে, আমি জানি। এই কথা শুনে হরিপদের বুকটা ফেটে গেল। একদম ভেঙে পড়লেন তিনি। এত বছর পর একটিবারের জন্য হলেও যদি দেখা হতো, একটিবার ডাক শুনতেন অর্ক বলে, সে সুযোগটুকু আর রইল না। শিউলি তাকে ঘরে নিয়ে গেলেন। ঘরটা আজও সাজানো আছে, যেন কেউ প্রতিদিন এসে বসবে। ছোট্ট একটা ক্যালেন্ডার ঝুলছে দেওয়ালে। তারিখ আটকে আছে সেই দিনটায়, যেদিন নন্দিতা মারা গিয়েছিলেন। টেবিলের উপরে রাখা একটা ছোট ফটো ফ্রেম, অর্কের ছোটবেলার ছবি, হয়তো হরিপদের ছোটবেলার তোলা কোনো ছবি, যা তিনি নিজেও ভুলে গেছেন। এই ঘরের নিস্তব্ধতায় হরিপদ যেন দেখলেন এক মা প্রতিদিন সন্ধ্যায় বসে থাকতেন, চেয়ে থাকতেন গলির মাথার দিকে। প্রতিবার কারোর পায়ের শব্দ শুনলে ছুটে যেতেন দরজার কাছে, আর ফিরে এসে একটুকু দুঃখ, একটুকু আশা জমিয়ে রাখতেন পরের দিনের জন্য। হরিপদ সেই রাতে সেখানেই রয়ে গেলেন, সেই ঘরে, সেই বিছানায়, যেই বিছানাটা হয়তো তার ছোটবেলায় ছিল, যা থেকে তাকে একদিন কেড়ে নেওয়া হয়েছিল ভাগ্যের নিষ্ঠুর খেলায়। তার বুকের ভেতরে একটা অদ্ভুত শান্তি ও শূন্যতা একসঙ্গে বাসা বাঁধল। মায়ের সঙ্গে দেখা হলো না, কিন্তু মায়ের ভালোবাসা স্পর্শ করলো তাকে, একটা সুটকেস আর কিছু পাতার মধ্য দিয়ে। সকালের আলো জানালা গলে ঘরে ঢুকছে। ঘরের দেওয়ালে টাঙানো ছবিটার নিচে হরিপদ এখনো চুপচাপ বসে আছেন। টেবিলের উপর রাখা সেই সুটকেসটা তিনি বারবার ছুঁয়ে দেখেন, যেন সেটার ভেতরেই আটকে আছে একটা গোটা জীবন, যা তিনি বাঁচতে পারেননি। ঘরের কোণে ধুলো পড়া এক পুরনো অ্যালবাম, তার প্রতিটি পাতায় কোনো না কোনো স্মৃতি, যে স্মৃতিগুলোর কোনো অংশ তিনি চিনতে পারেন, আর কোনোটা শুধুই এক অচেনা জীবন। শিউলি এক কাপ চা এনে সামনে রাখলেন। গলাটা একটু ভিজিয়ে তিনি ধীরে ধীরে বললেন, জানিস অর্ক, তুই হারিয়ে যাওয়ার পরে দিদি কারো মুখ দেখত না। বেঁচে ছিল ঠিকই, কিন্তু মনটা একেবারে ফাঁকা হয়ে গিয়েছিল। যখনই কেউ দরজায় কড়া নাড়ত, ও ছুটে যেত, ভেবে যে তুই এসেছিস। তোর ফেলে যাওয়া জামা কাপড়, তোর স্কুল ব্যাগ, এমনকি তোর ছোট্ট জুতো জোড়াও যত্ন করে রেখে দিয়েছিল। হরিপদের মুখে কোনো শব্দ আসছিল না, শুধু চোখ দিয়ে টুপটাপ করে পড়ছিল জল। এই অচেনা ঘরটা, এই পুরনো জিনিসপত্র, সবকিছু আজ যেন আপন হয়ে উঠেছে। এই তো তার শেকড়, এখানেই জন্ম, এখানেই তার গল্পের শুরু। হঠাৎ তিনি যেন নিজের শূন্য জীবনের মানে খুঁজতে পেলেন। সে রাতেই তিনি সিদ্ধান্ত নিলেন, আর ফিরে যাবেন না, এই ঘরেই থাকবেন, এই শহরে নয়, এই স্মৃতিতে। শিউলি যেন একটু অবাকই হলেন তার সিদ্ধান্তে। বললেন, তুই কি ফিরবি না ওখানে, গ্রামে? তোর তো একটা জীবন আছে ওখানে। হরিপদ একটু চুপ করে থেকে বললেন, সেই জীবনে আমি একটা নামধারী মানুষ ছিলাম, হরিপদ। এখানে আমি অর্ক, মায়ের সন্তান, হারিয়ে যাওয়া অতীতের এক খণ্ড। আমি এখন ফিরে পেতে চাই সেই জীবনটাই, যেটা কখনো আমার ছিল না, কিন্তু আজ এসে মনে হচ্ছে আমি একমাত্র দাবিদার। শিউলি বললেন, তোর জায়গাটা এখানেই। আমি তো অনেক বছর একা, আর তোকে ফিরে পেয়ে মনে হচ্ছে দিদির ইচ্ছেটা পূর্ণ হলো। তুই এখানে থাক, আমরা আবার
নতুন করে শুরু করব। হরিপদ, না, অর্ক একটা বিশ্বাসের দীর্ঘশ্বাস ফেললেন। জানালা বাইরে তখন সূর্য ধীরে ধীরে নামছে। পুরনো বাড়ির টিনের চালের ওপরে পাখিরা ফিরছে নীড়ে, আর গলির শেষ মাথায় দাঁড়িয়ে থাকা একটা শিশু একা একা কিছুর অপেক্ষায়, যেন অপেক্ষা করছে হারিয়ে যাওয়া কোনো ছায়ার, যেটা একদিন ঠিক ঠিক ফিরে আসবে। সেই বিকেলেই হরিপদ বা অর্ক নিজের নামটা আবার খুঁজে পেলেন পুরনো ভোটার কার্ডে, জন্ম সনদে। ধীরে ধীরে সমস্ত পরিচয়, সব প্রমাণ জোগাড় শুরু করলেন। শহরের কাগজে ছোট্ট একটা বিজ্ঞাপন ছাপালেন, অর্ক ঘোষ ফিরে এসেছে। সেই নাম, যেটা বহু বছর আগে একটা রেল স্টেশনের বেঞ্চে ফেলে এসেছিলেন। রাতে শিউলি আর অর্ক একসঙ্গে বসে ডিনার করলেন। খাবারের টেবিলে দুটো থালা, একটা মাটির জাগে জল, আর অনেক গল্প। হরিপদর ভেতরের ফাঁপা মনটা যেন ধীরে ধীরে ভরে উঠছে। এই গল্পগুলোর মধ্যে দিয়েই তিনি খুঁজে নিচ্ছেন নিজের হারিয়ে যাওয়া সময়কে। সেই রাতে ঘুমোতে যাওয়ার আগে অর্ক আবার খুললেন সুটকেসটা। এবার আর কোনো আতঙ্কে নয়, কোনো রহস্য নয়, শুধু কৃতজ্ঞতা। সেই সুটকেসটাই তো তাকে পথ দেখিয়েছে, ফিরিয়ে এনেছে নিজের ঘরে, নিজের চেনা জায়গায়। উনি সুটকেসটার ঢাকনা বন্ধ করলেন ধীরে ধীরে, যেমন করে একটা বই বন্ধ করা হয় পড়া শেষ হলে। এবং ঠিক তখনই তার চোখে পড়ল সুটকেসের নিচে লুকোনো ছোট্ট একটা চিঠি, যা এতদিন বাদে আজ প্রথম চোখে পড়ল। তার উপরে লেখা ছিল কেবল অর্কর জন্য। চিঠিটা পড়া এখন বাকি। চিঠিটা কাঁপা হাতে তুলে নিলে অর্ক একটুখানি থামলেন, যেন মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন সেই শব্দগুলোর জন্য, যা অনেক আগেই পৌঁছানো উচিত ছিল। কিন্তু এত বছর পরে এসে যেন বেশি বেশি সত্যি, বেশি জীবন্ত। সাদা খামের ওপরে ছবির মতো হাতের লেখা, অর্কর জন্য। অদ্ভুতভাবে পরিচিত, কিন্তু সময়ে ঢেকে গিয়ে ঝাপসা। তিনি খামটা খুললেন। ভেতরে এক পাতার চিঠি, পুরনো কালি, কিন্তু অক্ষরগুলো স্পষ্ট। শিউলি পাশে এসে দাঁড়ালেন। শব্দ না করে শুধু পাশে থাকা আর শোনা, এই ছিল তার আবদার। অর্ক পড়তে শুরু করলেন। অর্ক, যদি কোনোদিন তুই এই চিঠি পড়িস, তাহলে বুঝবি তোকে আমরা কোনোদিনই ভুলিনি। তোকে হারিয়ে ফেলার দিনটা ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় অভিশাপ। তোর ছবি, তোর হাসি, তোর ছোট ছোট অভ্যাস, সব কিছুই রেখে দিয়েছি তোর জন্য। তুই যদি ফিরে আসিস, জানিস আমরা সব ভুলে যেতে চাই। জানি না তুই কেমন ছিলিস, না জানি কেমন হয়ে গেছিস, তা নিয়ে কিছু যায় আসে না। সব কিছুর ওপরে তুই আমাদের ছেলে। আমি প্রায় স্বপ্ন দেখি তুই দরজায় দাঁড়িয়ে বলছিস, আমি ফিরে এসেছি। জানি হয়তো আমি দেখব না, কিন্তু শিউলি দেখবে। ও জানে সব। তুই ফিরলে ও তোকে চিনবে। তোর জন্যই এই সুটকেসটা রেখে দিলাম, এই চিঠিটাও। আর যদি তুই কখনো না আসিস, তাও জানিস ভালোবেসে রেখেছিলাম, তোর মা। চিঠির শেষে আর কোনো শব্দ নেই, শুধু একটু শুকনো গোলাপের পাপড়ি আটকে ছিল কোনায়। অর্কর গলা শুকিয়ে গেল। শিউলি তার কাঁধে হাত রাখলেন। কোনো কথা নয়, শুধু একটুখানি স্পর্শ, একটা নীরবতা, যা বহুদিন পরে একটা হৃদয়কে জোড়া লাগিয়ে দিল। রাত তখন অনেকটা পেরিয়ে গেছে। ঘরটা অদ্ভুত শান্ত। জানালার ওপাশে পূর্ণিমার আলো পড়েছে ধুলো ধরা বইয়ের উপরে। আর সেই সুটকেস, যেটা ছিল এক রহস্য, এক ভয়ের চিহ্ন, সেটাই এখন দাঁড়িয়ে আছে এক আশ্রয় হয়ে। অতীতের স্মৃতিগুলো আর কষ্ট নয়, বরং তারা হয়ে উঠেছে চলার পথের দিশা। পরদিন সকালেই অর্ক শহরের রেজিস্ট্রি অফিসে গেলেন নাম পরিবর্তনের আবেদন করতে। হরিপদ মণ্ডল আর থাকবেন না তিনি। তিনি হবেন আবার অর্ক ঘোষ। নতুন নাম নয়, পুরনো পরিচয়ের পুনর্জন্ম। শিউলির মুখে হাসি ছিল, চোখে জলও, যেন আজ এক আত্মা ফিরে এলো তার জীবনে, যেটা এতদিন ছিল
ছায়া হয়ে। বাড়ির এক কোণে টেবিলের ওপর সুটকেসটা এখনো আছে, তালা খোলা, ঢাকনা হালকা খুলে রাখা। ওটা এখন আর শুধু এক বস্তু নয়, বরং এক জাদুকরী দরজা, যেটা খোলার পর একজন মানুষ তার হারিয়ে যাওয়া শেকড় খুঁজে পেলেন। এবং গল্পের শেষে যখন সব শব্দ ফুরিয়ে যায়, তখন শুধু থেকে যায় একটা ছবি, একটা চেয়ারে বসে থাকা মানুষ, হাতে পুরনো এক চিঠি, পাশে বোন, আর সামনে রাখা এক পুরনো সুটকেস। স্মৃতি একবার ফেরে, যদি কেউ সেই সুটকেসটা খুলে দেখতে চায়। সুটকেসের রহস্যটা তাহলে সত্যি জানা গেল। এই গল্প শোনার পর আপনার কি মনে হচ্ছে? গল্পের সাথে আপনার জীবনের কোনো অংশে সাদৃশ্য আছে? তাহলে জানবেন আপনি একা নন। এই রকম আরও অনেক গল্প ভেতরের, বাইরের, অজানা ও অন্ধকারের আপনার জন্য অপেক্ষা করছে খুব গল্পতে। শোনো গল্প, ডুবে যাও শব্দে। আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন গল্প আসা মাত্র শুনে ফেলুন। পরবর্তী রহস্যে আবার দেখা হবে।